নমস্কার সকলকে। আজকের গল্প বন্যা, কলমে আশালতা সিংহ। সব জজ হরকান্তবাবুর একমাত্র ছেলে উমাকান্ত। বয়স বছর 22-23 হবে। ফিলোসফিতে MA পাশ করিয়া গবেষণা করে। চোখের চাহনি ভাবময়, উপরন্তু চোখে চশমা। নানা প্রকার মতবাদ আছে। একটা মত, মনোবৃত্তানুসারিণী ভার্যা না পাইলে বিবাহ করিবে না, চিরকুমার থাকিবে। অর্থাৎ যাহাকে বিবাহ করিবে সে ভদ্রমহিলার কাস্ট, হেগেল, নিটশে এবং শোপেনহাওয়ার পড়া থাকা চাই। দার্শনিক সুলভ আকৃতি এবং প্রকৃতি হওয়া তাহার পক্ষে একান্তই আবশ্যক। এইরূপ মত গড়া একটি বস্তুর বাস্তব সংসারে অস্তিত্ব থাকা যদি বা সম্ভব হয়, খুঁজিয়া বাহির করা তাহাকে প্রায় অসম্ভবের কাছাকাছি, এবং সে খুঁজিবার সময় বা যোগ্যতা কোনোটাই উমাকান্তর ছিল না। তাহার অধিকাংশ সময় কাটিত বইয়ের পাতায় দৃষ্টি নিবদ্ধ করিয়া। সে দৃষ্টি যখন বই ছাড়িয়া বহির্জগতের দিকে আবদ্ধ হইত, তখনও তাহাতে বইয়ের রাজ্যের অবাস্তব অঞ্জন মেশানো থাকিত। ইতিমধ্যে বাংলাদেশে বন্যার প্রকোপ ভীষণভাবে শুরু হইল। কলিকাতার কলেজের ছেলেরা দলে দলে চাঁদা করিয়া চ্যারিটি পারফরমেন্স করিয়া বন্যা বিধ্বস্ত দুর্গতদের জন্য টাকা সংগ্রহ করিতে লাগিল। উমাকান্ত কলিকাতায় বাসা করিয়া থাকে। টাকা করি দস্তুর মতো বড়লোকের মতো খরচ করে। খুব মিশুক প্রকৃতির না হইলেও তাহার বেশ একদল বন্ধু ছিল। তাহারা আসিয়া ধরিয়া পড়িল, ওহে, তুমি তো বড়লোকের ছেলে, পয়সারও অভাব নেই, এইসব বন্যা পীড়িতদের জন্য করছো কি? চুপচাপ বসে থাকলে তো চলবে না, তাহলে ভগবানের চোখে অপরাধী হবে। সাধ্যমতো কাজে লেগে যাও। উমাকান্ত এতদিন কেবল খবরের কাগজের বড় বড় হেডলাইনগুলাতে বন্যার খবর পড়িয়াছিল। তাহা তাহার কর্মে মর্মে প্রবেশমাত্র করে নাই। কিন্তু ভাবপ্রবণ লোকেরা বিশেষ কিছু তলাইয়া বুঝিয়া বা অনুভব না করিয়াই যেমন এক নিমেষে উদ্দীপ্ত হইয়া ওঠে, উমাও তেমনি একেবারে দপ করিয়া জ্বলিয়া উঠিল। বলিল, এক্ষুনি তোমরা আমাকে যে কাজে টেনে নেবে আমি তাতেই আছি, লেশমাত্র আপত্তি নেই। বন্ধুরা কহিল, দেখো উমা, তুমি বড়লোকের ছেলে, একটা মোটা অঙ্কের টাকা অনায়াসে দান করতে পারো, তাতে তোমার বাহাদুরি কিছুই নেই। কিন্তু নিজে যদি তুমি কিছু কিছু শারীরিক ক্লেশ সহ্য করে এদের জন্য খাটতে পারো, সেইটাই মস্ত কথা। কাল আমরা কয়েকজন মিলে যাচ্ছি বন্যা অঞ্চলে। ডাক্তার, ওষুধ, নানা রকম অভাব মোচনের উপযুক্ত জিনিসপত্র সবই যাবে। সচক্ষে দেখব তাদের অবস্থা, তাঁবুও ফেলবো। আমাদের সঙ্গে রিলিফ কেন্দ্র থেকে কয়েকজন যাবে, ডাক্তারও আছে। তুমি যাবে আমাদের সঙ্গে? তাহলে কিন্তু তোমার ওই দর্শনের মোটা মোটা বইগুলি বন্ধ করে রাখতে হবে আপাতত। এতদিন দর্শনের বইয়ের ভেতর দিয়ে দুনিয়াটাকে দেখেছো, এবার স্বচ্ছক্ষে একবার দর্শন করে এসো। তাহলে দেখতে পাবে যেখানে রক্ত মাংসের জীবন্ত মানুষ তাহার শত অভাব দৈন্য হাহাকার নিয়ে বাস করছে, সেটা মন গড়ি থিওরির চেয়ে অন্যরকম, আকাশ পাতাল তফাৎ। উমা তাহার বন্ধুদের সঙ্গে যাইবে কথা দিয়া বসিল এবং অতিমাত্রায় উৎসাহিত হইয়া উঠিল এ প্রসঙ্গে। ছেলেদের দল বন্যাস্থানে যাইবার জন্য স্টিমারে আসিয়া যখন পৌঁছিল, তাহার অনেক আগেই উমা আসিয়া বসিয়াছে। উমাকান্তর বাসায় তাহার দূর সম্পর্কের একজন খুঁড়া থাকিতেন। তাহার নাম অক্ষয়। অক্ষয়বাবু লোকটি সেকেলে হইলেও ভারী সুরসিক। সেকালের আমলের মতো কিছু কাব্য পাঁচালী ছড়া তাহার কণ্ঠস্থ। বঙ্কিমবাবুর উপন্যাসও তাহার কণ্ঠাগ্রে। রবিবাবুর হাল আমলের লেখা তিনি বুঝিতে না পারিলেও তাহার সেকালের লেখা দু চারখানা উপন্যাস তিনি খুব মনোযোগ দিয়া পড়িয়াছেন।
অক্ষয়বাবু বিবাহ করেন নাই, সংসারে তাহার তেমন কোনো বন্ধনও নাই, এবং এতখানি বয়স হওয়া সত্ত্বেও তিনি মনে মনে বুড়া হইয়া যান নাই। উমার মা তাহাকে উমার তত্ত্বাবধান করিবার জন্য কলিকাতার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন, এবং মাথা দিব্য দিয়া কহিয়াছিলেন উমাকে তিনি যেন একলা কোথাও না ছাড়েন। বৌঠানের মিনতি ব্যর্থ হয় নাই। অক্ষয়বাবু উমাকান্তকে সর্বদাই চোখে চোখে রাখিতেন। তাহার চশমার খাপ কোথা, চাবির রিং কোথা, এক পাটি চটি জুতা কোথা, সমস্তই খুঁজিয়া পাতিয়া সামলাইয়া চলিতেন। আজও তিনি উমার পিছনে পিছনে স্টিমারে আসিয়া বসিয়াছেন। বন্ধুরা তাহাকে নির্দেশ করিয়া সকৌতুকে যখন বলাবলি করিতেছিল, ওই উমা, এখনো কি তোমার নাবালক বয়স ঘোচে নাই? মূর্তিমান অভিভাবক সঙ্গে নিয়ে পরোপকার করতে বেরিয়েছ। তখন উমা প্রচুর লজ্জা পাইলেও অক্ষয়বাবু নির্বিকারভাবে একান্ত নির্লজ্জের মতন হাসিতে লাগিলেন। তাহার চেয়েও বিস্ময়ের কথা এই যে স্টিমার যখন চলিতে লাগিল তখন কিছুক্ষণের মধ্যেই তিনি ছেলেদের সহিত এমন ভাব জমাইয়া লইলেন যে অক্ষয়বাবু আসাতে তাহারা প্রচণ্ড খুশি হইয়া উঠিল। তিনি স্টোভ ধরাইয়া চা তৈয়ারি করিয়া ছেলেদের পান করিতে দিলেন, সঙ্গে টিফিন কেরিয়ারে খাবার ছিল, তাহা বাহির করিয়া খাইতে দিলেন। ছেলেরা অক্ষয়বাবুর সহিত হাস্যকৌতুক এবং আনন্দ করিতে করিতে যখন খাইতেছে তখন ওধারের ফার্স্ট ক্লাসের কামরা হইতে একটি মেয়ে বাহিরে আসিল। মেয়েটির পরনে বাহারে খদ্দরের শাড়ি, বয়সে তরুণী হইলেও মুখে শুষ্ক কঠোরতার ছাপ, বুকের কাপড়ের ওপর কি একটা টিকিট আঁটা। সে কাছে আসিয়া ঈষৎ শ্লেষ হাস্যের সহিত কহিল, নমস্কার, শুনলাম নাকি আপনারা বন্যাত্রাণের জন্য যাচ্ছেন, কিন্তু আপনাদের উচ্চহাসি ও চিৎকার দেখে মনে হচ্ছে যেন বিয়ের পরপাত্র যাচ্ছে। শিক্ষিত সহৃদয় মনের কাছে এমন ব্যবহার আমরা যেন প্রত্যাশাই করতে পারিনি। ছেলেরা স্তম্ভিত হইয়া সেই মহেশীর দিকে চাহিয়া রহিল। ক্রমে পরিচয় সূত্রে জানা গেল তিনিও সংকটত্রাণ সমিতির প্রেসিডেন্ট রূপে সেই বন্যা পীড়িত অঞ্চল পরিদর্শনে যাইতেছেন। উদ্দেশ্য একই, সেই জন্যই ছেলেদের হাসি এবং লঘুতায় এমন মর্মপীড়া পাইয়াছিলেন। অক্ষয়বাবু প্রশ্ন করিলেন, মা, তুমিও নিশ্চয় কলেজে পড়ো, এতখানি তেজ এমন কর্তব্যনিষ্ঠা শিক্ষিতা নইলে তো সম্ভবে না। মেয়েটি সগর্বে উত্তর দিল, আগে না, কলেজে পড়া আমার শেষ হয়ে গেছে, আমি এখন কলেজে পড়াই। দর্শনে আর সংস্কৃতে আমি 2 বার MA পাশ করেছি, ফিলোসফিতে ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম। অকস্মাৎ অক্ষয়বাবুকে অত্যন্ত উদ্দীপ্ত দেখাইল। তিনি মানুষের মন বশ করিবার যতরূপ ফন্দি জানিতেন তাহার সমস্ত প্রয়োগ করিয়া সেই গর্বিতা মেয়েটিকে বশ করিবার চেষ্টায় উঠিয়া পড়িয়া লাগিলেন। ফলও হইল খানিকটা। মেয়েটির নাম অজিতা মুখার্জি। সে এই সব ভালো লাগার সংস্পষ্ট এবং হই হই একেবারে ভালোবাসে না। যদিচ কর্তব্যের আহ্বানে সংকটত্রাণ সমিতির নারী সংঘের প্রেসিডেন্ট রূপে যাইতেছে, তথাপি ক্যাম্পে একগাদা লোকের সঙ্গে থাকা পোষাইবে না। সেখানে তাহার কাকা ওকালতি করেন, তাহার বাড়িতে গিয়া এসে উঠিবে ইত্যাদি অনেক কিছু নিবৃত আলোচনা সে অক্ষয়বাবুর সহিত করিয়া ফেলিল। উমার বন্ধু নিখিলেশ অক্ষয়বাবুকে আড়ালে ডাকিয়া কহিল, খুড়া, এই বয়সে আবার কি তোমার যৌবন ফিরে এলো নাকি? মিস মুখার্জির পেছনে পেছনে অনবরত ঘুরে বেড়াচ্ছ যে। দেখছি ভীমরুলের চাকে খোঁচা দিতেও তোমার সাহসে কুলোয়। অক্ষয়বাবু হাসিয়া ফেলিয়া কহিল, এই অসীম সাহসিক কাজে ব্রতী হয়েছি উমার জন্য। বউটান অনেক করে বলেছিলেন, উমার যদি কোনো রকম করে বিয়ে দিতে পারি তিনি চিরদিন কেনা হয়ে থাকবেন। উমার আদর্শের নাগাল পায় এমন মেয়ে কই তো আর দেখছি নে। এক যদি ওই অজিতা মুখার্জির সঙ্গে ভাব করিয়ে দিতে পারি, যাতেও স্বজাতি বটে, দেখি কি কত দূর হয়। তোমাদের মাথায় ভাই বন্যার চিন্তা ঘুরছে, আমার কিন্তু সেসব কথা মনে ঠাঁই পাচ্ছে না।
আমি কেবল ভাবছি ওই মেয়েটির কথা। ফিলোজফিতে ফার্স্ট হয়েছে, সোজা কথা হয়তো নয়। উমাও যখন তখন বলে উদ্দেশ্য এক, শিক্ষা এক। যথার্থ সহধর্মিণী এবং সহকর্মিণী যদি পাই, তখন বিয়ের কথা ভাবা যাবে। সারাদিন বন্যা বিধ্বস্ত লোকজনের করুণ আর্তনাদ ও ধ্বংসলীলার চরম অত্যাচার দেখিয়া শুনিয়া উমার চিত্ত বিকল হইয়াছে। সন্ধ্যার দিকে খুড়া মহাশয় কহিলেন, চল একটু বেরিয়ে আসি। বেড়াইতে বেড়াইতে অজিতা দেবীর বাড়িতে আসিয়া পৌঁছিলেন তিনি। ঠিকানা আগেই সংগ্রহ করিয়াছিলেন। গেটের কাছে পিত্তল ফলকে অজিতার কাকার নাম লেখা। অক্ষয়বাবু কহিলেন, ইনি এখানকার একজন গণ্যমান্য উকিল, চল আলাপ করে আসা যাক, সময় সাহায্য পাওয়া যেতে পারে অনেক। বাড়িতে ঢুকিয়াই সম্মুখে পড়িয়া গেলেন অজিতা দেবী। ইজি চেয়ারে বসিয়া সংকটত্রাণ সমিতির আয় ব্যয়ের হিসাবের খাতাটা দেখিতেছিলেন। মানুষে ভূত দেখিলে যেমন করিয়া চমকাইয়া যায়, উমা তেমনি চমকাইয়া উঠিল। উঠিবার জন্য সে উসখুস করিতে লাগিল। ব্যাপার দেখিয়া অক্ষয়বাবু বিশেষ ভরসা পাইলেন না। তখন অজিতার কাকা আসর জমাইয়া গল্প ফাঁদিয়াছেন। বন্যার গল্প হইতেছে, বিশ্ব মানবতার গল্প হইতেছে। অজিতার কার্যতৎপরতা এবং আতুর প্রেমের শতধারে প্রশংসা হইতেছে, কিন্তু উমার শোচনীয় মুখ ভাব দেখিয়া অক্ষয়বাবু বিন্দুমাত্র ভরসা পাইতেছেন না। ইতিমধ্যে আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিল। উকিলবাবু কহিলেন, এই দুর্যোগে আপনাদের আর ক্যাম্পে ফিরে যেয়ে কাজ নেই, এখানে থাকলে ক্ষতি কি? বিপদের সময়ে বিদেশে এমন আতিথ্য গ্রহণে সংকোচের কিছুই নেই। সে রাত্রিতে প্রকৃতির তাণ্ডব বাড়িয়াই চলিল। উমা এবং অক্ষয়বাবুও সেখানে আটক পড়িলেন। আতিথ্যের কোনো ত্রুটি রহিল না। অজিতা দেবী অফিসের হিসাবপত্র এবং ততোধিক লম্বা বক্তৃতা দিতে রাত 9টা-10টা বাজাইয়া ফেলিলেন। কথা প্রসঙ্গে জানা গেল, অজিতার কাকিমা বহুদিন হইল মারা গিয়াছেন। তাহার কাকা বিপত্নিক এবং তাহার গৃহস্থালী গৃহিণী শূন্য, একটি মেয়ে আছে শুধু। অথচ উমা এবং অক্ষয়বাবু সবিষয় লক্ষ্য করিলেন, এ গৃহের আহার বিহারের ব্যবস্থা হইতে শুরু করিয়া প্রত্যেকটি কাজ এমন সুন্দর শোভনভাবে সুনিয়ন্ত্রিত হইতেছে যে গৃহিণী শূন্য গৃহে এমন সুচারু ব্যবস্থা হওয়া বড় আশ্চর্যের। রাত্রিবেলায় অজিতা দেবীর সঙ্গে অনেক রাত্রি পর্যন্ত বন্যা সাহায্যের কার্যতালিকা সম্বন্ধে অনেক বাদানুবাদ চলিল। দর্শনের আলোচনাও কিছু হইল, কিন্তু তাহার পরে নূতন স্থান নূতন শয্যায় শুইয়া উমার 2 চক্ষু ঘুমে ভাঙিয়া আসিল। অজিতা দেবীর কথা সে স্তব্ধ অদ্ভুত দুর্যোগময়ী রাত্রির নিকষ কালগায়ে একটি আঁচড়ও টানিতে পারিল না। পরের দিন খুব ভোরবেলায় উমার ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙিয়া উঠিয়া সে বাহিরে আসিয়া দাঁড়াইল। চারিদিকে নদীর বিক্ষুব্ধ জলরাশি আজ উত্তাল হইয়া উঠিয়াছে। ভোরের হাওয়া গত রাত্রির বৃষ্টিপাতে ঠান্ডা। অত সকালেও একটি মেয়ে উঠানে ছোট একটি কুড়াল লইয়া একখণ্ড কাঠ টুকরা করিয়া কাটিতেছিল। মেয়েটিকে গত রাত্রিতে তাহার বাবা একমাত্র স্নেহভরে আপন সন্নিকটে আনিয়া অভ্যাগতদের সহিত পরিচিতা করাইয়া দিয়েছিলেন। এটি আমার মেয়ে ধীরা, এটি একমাত্র মেয়ে, এইসব বড় লক্ষ্মী মেয়ে। লেখাপড়া কত কি জানে হিসেব করে দেখিনি, কিন্তু পরকে আপন করতে, লোককে নিঃশব্দে সেবা করতে ওর জুড়ি দেখলাম না। উমা বুঝিল এই মেয়েটি অজিতার কাকাবাবুর মেয়ে। সে সংকুচিত হইয়া ফিরিয়া যাইবে কিনা ভাবিতেছিল, কিন্তু দেখিল মেয়েটি কোনো লজ্জা না করিয়া অসংকোচে আপন কাজ করিয়া যাইতেছে। বরঞ্চ একটু হাসিয়া জিজ্ঞাসা করিল, নূতন জায়গায় আপনার বেশ ঘুম হয়েছিল তো? আমাদের স্টোভটা আজ কদিন থেকেই খারাপ হয়ে গেছে। আপনারা কাল অত রাত্রি জেগে কাজের কথা আলোচনা করছিলেন, তাই ভাবলাম একটু সকাল সকাল চা করে দেব।
রাত্রি জাগার পরে ভালো লাগবে, তাই এই ছোট কাঠের টুকরাগুলো করে জল গরম করব ভাবছি। উমাকান্ত একান্ত বিস্মিত হইয়া দেখিল সমস্ত লজ্জা সংকোচ অতিক্রম করিয়া সেও কখন স্নিগ্ধ স্বরে বলিতেছে, তা বাড়িতে এত চাকর বাকর রয়েছে, তাদের কাউকে ডাকলেই পারতেন, নিজে এত কষ্ট আমাদের জন্য করবার কি দরকার ছিল? ধীরা হাসিয়া কহিল, কষ্ট আর কি, ঘরের সব কাজ নিজে হাতে করা আমার অনেক কালের অভ্যেস। তাছাড়া চাকররা কাল প্রায় শেষ রাত্রে ঘুমাতে গেছে। কাল অত বৃষ্টি দেখে বাবা তাদের পাঠিয়েছিলেন অজিতাদিদের দলের যারা নদীর ধারে ক্যাম্প করেছেন সেখানে দৃষ্টি রাখতে। নদী কখন যে ক্ষেপে এগিয়ে আসে তার তো ঠিক নেই। ও বেচারাদের তাই এখনই আর তুলতে মন উঠল না, এই তো সবেমাত্র শুয়েছে। তারপর আরও কয়েকবার দেখা হইল। সেই স্নিগ্ধ হাসি ও সরল সাদাসিধা কথাবার্তা উমা আরও কয়েকবার শুনিল। বন্যার আকুল জলোচ্ছ্বাস ছাপাইয়া সেইটুকুর সুর তাহার মনে অবিরত গুঞ্জন করিয়া ফিরিতে লাগিল। বন্যায় যেমন অনায়াসে এক নিমেষে বহুদিনের সুপ্রতিষ্ঠিত জনপদ ভাসিয়া যায়, তেমনি তাহার সূচির সঞ্চিত আদর্শ ও বহুদিনের প্রতিষ্ঠিত মতবাদ মুহূর্তে ভাসিয়া গেল। ফলে অক্ষয়বাবুর এবং তাহার বৌঠানের মনস্কামনা পূর্ণ হইল। কিন্তু উমাকান্ত যাহাকে যাজ্ঞা করিল, তিনি সংকটত্রাণ সমিতির প্রেসিডেন্ট ফিলোসফিতে প্রথমোত্তী না অজিতা মুখার্জি নহেন, তিনি ছোট এতটুকু ধীরা। ধন্যবাদ।